2022-এর 15ই আগস্ট সারা দেশে সাড়া পড়ে গিয়েছিল। বিলকিস বানোকে গণধর্ষণে অভিযুক্ত দোষী সাব্যস্ত 11 জন যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল, তারা কিভাবে জেলের বাইরে এলো? আদৌ কি এটা ঠিক হলো? বিলকিস বানো ছুটেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ওই 11 জনকে জেলেই ফিরতে হবে। বিলকিস মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। 2022-এ 11 জনকে গুজরাট সরকার মুক্তি দিয়েছিল, কিন্তু সেই দোষীদের মুক্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট বিস্ফোরক বলছে, আইন ভেঙে দোষীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছিল, আদালতকে ব্যবহার করে আইন ভাঙা হয়েছিল। ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ বিলকিস মামলা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবং গুজরাট হাইকোর্টের শুনানি প্রক্রিয়া বিকৃতির অভিযোগ। বিলকিস মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিলকিস ধর্ষণে দোষী সাব্যস্ত 11 জনই আবার জেলে ফিরছে। गुजरात स्टेट ने जिस तरह इस केस में रिमिशन ऑर्डर्स पास किए हैं, उनको कोई पावर नहीं थी। जो पावर है वो अप्रोप्रिएट गवर्नमेंट इस केस में महाराष्ट्र है। ये केस का ट्रायल स्टेट ऑफ गुजरात से निकाल के सुप्रीम कोर्ट ने स्टेट ऑफ महाराष्ट्र में भेजा था ताकि फेयर ट्रायल हो सके। तो एक तरह से ये पूरा का पूरा जो सिलसिला चला कानून के खिलाफ था। अदालत ने ये फैसला किया कि ये लोगों को वापस जेल में अभी जाना होगा। और उन्होंने ये भी आश्चर्य प्रकट किया कि गुजरात स्टेट ने इस तरह क्यों इस मामले में एक्ट किया। এবং এরপরেই রীতিমতো সোচ্চার বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই সুপ্রিম কোর্টের রায়ের পর কি বলছেন? I am grateful for the Supreme Court because this judgment, it itself proves that Bilkis Mamla, the victims are totally scot-free. It is not to be done. The rapists are freely moving and they are enjoying the power. It won't look nice. The Supreme Court judgment, I admire them to take a strong and bold judgment. Do you see that only one? There are so many cases. You see Sakhi's cases. What justice they have got, instead of getting justice, they became the president of the federation. We know what is going on. We know each and everything. একই সঙ্গে একই সুরে গুজরাট সরকারের সেদিনের ভূমিকার নিন্দা করছেন সিপিআইএম এর বৃন্দা কারাত এবং পবন খেরা कांग्रेस। सेंट्रल गवर्नमेंट ने भी इजाजत दे दी थी। क्या होम मिनिस्ट्री नहीं जानते हैं? क्या सोलिसिटर जनरल नहीं जानते हैं कि ये बिल्कुल गलत है? क्या उन्होंने चेक नहीं किया? जो सुप्रीम कोर्ट ने कहा ये फ्रॉड है, जो पिटिशनर है वो साफ हाथों से नहीं आ रहे कोर्ट में, क्या ये सब बिल्कुल इतने इनोसेंट थे इस हकीकत से? जो कोर्ट के कॉमन्स है, जो जजमेंट है, हम इसका स्वागत करते हैं। और मैं उम्मीद करती हूँ कि जो दोषी पाए गए हैं उनका जगह केवल जेल में है, और जितने जल्दी इनको वापस जेल भेजा जाए उतने ही फिर महिलाओं के अधिकारों का रक्षा होगा। स्वतंत्र भारत में बाबा साहब अंबेडकर के संविधान में ऐसा कोई प्रावधान नहीं हो सकता जहां अपराधी का धर्म देखा जाए या अपराध के शिकार का धर्म या मजहब देखा जाए या जाति देखी जाए। एक पार्टी से जुड़े हुए लोगों ने उनका माल्यार्पण किया, उनका स्वागत किया। यह देखकर रोंगटे खड़े हो जाते थे कि इस देश में आजादी के 75 साल बाद जब हम अमृत महोत्सव मना रहे हैं तब भी ऐसा संभव है। हम सुप्रीम कोर्ट का कोटि कोटि धन्यवाद देते हैं। সব অবিজেপি দলের নেতৃত্বরা যখন বিজেপি শাসিত গুজরাট সরকারের দিকেই আঙুল তুলছেন, তখন বিজেপি কিভাবে দেখছে? বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আইনের ফাঁক রাখা হয়নি, কারণ ওখানে বিজেপি সরকার ছিল। বিজেপি সরকারই গ্রেপ্তার করে, তারাই তদন্ত করে, তাদের তদন্তের তথ্যের উপরে ভিত্তি করে যাবজ্জীবন দিয়েছিল আদালত। আর 14 বছর সাজা কেটে ফেলার পর যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বন্দীকে মুক্তি দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে যে এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে। এখন সেটা নিয়ে আইনি প্রক্রিয়া চলবে। সুতরাং বিরোধীদের যারা থাকে ওই ব্রিগেডের মধ্যে থাকবে,
আর ওই গান বাজনার মধ্যে থাকবে 2024-এর 15ই আগস্ট আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। যারা হাতে চাঁদ পেয়েছে তারা 2029-এর জন্য চিন্তা ভাবনা করবে। কিন্তু এই যে 11 জনের মুক্তি খারিজ হলো, তারা যে আবার জেলে যাচ্ছে, এতে বিলকিসের পাড়ায় কিন্তু খুশির হাওয়া, বাজি ফাটছে, আতশবাজি। এক দীর্ঘ লড়াই, সেই 2022 থেকে দীর্ঘ লড়াই 2024-এ এসে অবশেষে ন্যায় পেলেন বিলকিস। কি হয়েছিল বিলকিসের সঙ্গে, বিলকিস বানুর সঙ্গে 2002 সালে কি হয়েছিল, একটু ক্রোনোলজি দেখাই আপনাদের। 2002 গুজরাট হিংসা, সেই সময় 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বিলকিস, এবং বিলকিসকে তখন গণধর্ষণ করা হয়। তার চোখের সামনে তার 3 বছরের মেয়েকে পাথরে ছুঁড়ে আছাড় মেরে ফেলা হয় এবং তার পরিবারের কয়েকজনকে মারা হয়। এরপর বিলকিস বানুকে ধর্ষণ করে 11 জন। দেখুন, এই দিনগুলো চোখের সামনে দেখে এসেছেন বিলকিস বানু। এরপর এই হাড়হিম করা ঘটনার তদন্ত শুরু হয়, মামলা শুরু হয়। মামলা হতে 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 মুম্বাই সিবিআই কোর্ট 2008 সালে দোষী সাব্যস্ত করে 12 জনকে। কারণ এই মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা তদন্ত করেছিল। 2008 সালে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এরপর 2022 সালে গুজরাট সরকার সুপারিশ করে, যেহেতু এদের ভালো ব্যবহার জেলের মধ্যে, এদেরকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে ছেড়ে দেওয়া হোক। ছেড়ে দেওয়া হয়েছিল, মুক্তি পেয়েছিলেন তারা। কিন্তু বিলকিস বানু চোখের সামনে যে দিন দেখেছেন, যে যন্ত্রণা সহ্য করেছেন, লড়াই ছাড়েননি। ফের সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল ওই 11 জনকে যেভাবে ছাড়া হয়েছে তা অবৈধ, ফের জেলে যেতে হবে ওই 11 জনকে। আরো একটি খবর আদালত চত্বর থেকে, তবে হাইকোর্ট, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের খবর। ফাইনাল চার্জশিট দিল সিবিআই এর। এসএসসির 4টি মামলারই চার্জশিট জমা দিল সিবিআই। কাদের নাম রয়েছে ওই চার্জশিটে, কি রয়েছে চার্জশিটে? অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অমিত? দেখো, সিবিআইয়ের তরফে আলিপুর বিশেষ সিবিআই আদালতে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তারা যে 4টি মামলা তদন্ত করছিলেন, সেই 4টি মামলার তদন্ত আপাতত শেষ হয়েছে এবং আজকে তারা 4টি মামলারই চূড়ান্ত চার্জশিট তারা আদালতে জমা দিয়েছে। সূত্রের দাবি, নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে। তাতে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী সহ 7 জনের নাম রয়েছে। অন্যদিকে গ্রুপ সি যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা, সেই মামলাতে শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। সেক্ষেত্রে 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টে এই এসএসসি মামলার কম্প্রিহেন্সিভ রিপোর্ট, অর্থাৎ চূড়ান্ত কি খসড়া রিপোর্ট দেওয়ার কথা হয়েছে সিবিআই। তার আগে আজকে বিশেষ সিবিআই আদালতে, অর্থাৎ আলিপুর কোর্টে যে সিবিআই আদালত রয়েছে, সেখানে সিবিআইয়ের তরফে 4টি মামলা, অর্থাৎ সিবিআই তরফে এসএসসি যে 4টি মামলা করা হয়েছিল, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি, গ্রুপ সি ও গ্রুপ ডি যে নিয়োগ দুর্নীতি, সেই 4টি মামলাতে চূড়ান্ত চার্জশিট দেওয়া হলো সিবিআই তরফে এবং তাদের তরফে জানিয়ে দেওয়া হলো আপাতত তাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে এবং তারই ভিত্তিতে তারা 4টি মামলার ক্ষেত্রে চূড়ান্ত চার্জশিট তারা, অর্থাৎ ফাইনাল চার্জশিট তারা আদালতে জমা দিয়েছে। সেক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় সেই চার্জশিটে নাম রয়েছে। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে চূড়ান্ত শিক্ষা দপ্তরের একজন আধিকারিকের নাম রয়েছে বলেই সূত্রের খবর। বেশ, ধন্যবাদ। কি হচ্ছে বারাকপুরে? সাংসদ বিধায়ক সাংসদ অর্জুন সিং, সোমনাথ শ্যাম অর্জুন সিং, বাঘ বিতণ্ডা, বাঘ যুদ্ধ চলছে। এক কথা বলছেন, ও এক কথা বলছেন। কোর কমিটির বৈঠক হলো, কিন্তু কোর কমিটির বৈঠকেও অনড় সোমনাথ শ্যাম। কেন বলছি, বৈঠকের খবর জানাবেন আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, গত 28 তারিখে হচ্ছে
হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনার যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কাজের জন্য একটি কোর কমিটি তৈরি করে দেন এবং সেই কোর কমিটিকে প্রত্যেক 10 দিন অন্তর রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। সেই কোর কমিটির প্রথম দিনের আজকে বৈঠক ছিল। সেই বৈঠকে অবশ্য প্রকাশ্যে অর্জুন বনাম সোমনাথের দ্বন্দ্বের ছবি লক্ষ্য করতে না পারা গেলেও দুজনের যে বক্তব্য, বিশেষ করে সোমনাথ তার নিজের বক্তব্যের জায়গাতে অনড়। তবে কোর কমিটির অধীনে বৈঠকে ব্যারাকপুরের লোকসভার যে প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটা মনে করিয়ে দেওয়া হয়েছে। সাংসদ এবং বিধায়ক শাসক দলে তাদের মধ্যে যদি দ্বন্দ্ব চলতে থাকে তার একটা প্রভাব দলের কর্মীদের, নীতিতলার কর্মীদের মধ্যে পড়বে এবং লোকসভা নির্বাচনের আগে তা মোটেও সন্তোষজনক নয় এবং দল যে গোটা বিষয়টি সম্পর্কে বিরক্ত, দল যে গোটা বিষয়টি সম্পর্কে দেখছে সেই বিষয়টা দিনকে তাদের মনে করিয়ে যে বার্তা দেওয়া হয়েছে নতুন করে যেন কোনো বিবৃতির লড়াইয়ে তারা যেন না যান। এই প্রসঙ্গে অবশ্য অর্জুন সিং বলছেন কোনো দ্বন্দ্ব নেই। সোমনাথ শ্যাম বলছেন যে তিনি তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়ক করে দল যাকে প্রার্থী করবেন, দল যে দায়িত্ব দেবেন তিনি সেই সামলানোর ক্ষেত্রে প্রস্তুত। তবে তিনি কোথাও গিয়ে একটা অনড় এখনো পর্যন্ত রয়ে গেছেন অর্জুন সিং এর ব্যাপারে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন সেই প্রসঙ্গের ক্ষেত্রে। যেহেতু ব্যারাকপুর এবং বনগাঁ এই দুটো লোকসভা কেন্দ্র 2019-এ বিজেপির কাছে গিয়েছিল এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে উত্তর 24 পরগনার একাধিক ঘটনা সামনে আসতে শুরু করেছে, তা নিয়ে অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই দোলা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং যারা যে ধরনের আচরণ করছেন তাদের দলের গোটাটায় নজরে রয়েছে সে কথাও দিন কমিটির বৈঠকে প্রত্যেক সদস্য মনে করেছেন। ফলে এই যে রিপোর্টটা দলের শীর্ষ নেতৃত্বকে পাঠানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে যে লোকসভার প্রচারের ক্ষেত্রে আর কোন ধাপ বা বিষয়কে নিয়ে তারা এগোতে চলেছে। ধন্যবাদ আবির। আর এই বৈঠকের পর সোমনাথ শ্যামের কাছে যখন জানতে চাওয়া হলো বৈঠকের প্রসঙ্গে, অর্জুন সিং প্রসঙ্গে, তিনি মন্তব্য করছেন কে এই অর্জুন সিং। আবার অর্জুন সিং এর কাছে যখন জানতে চাওয়া হলো যে আপনাদের ঝামেলা কি মিটলো, অর্জুন সিং বলছেন কিসের দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বই ছিল না। ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস। দল যেটা বলবে, যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে, যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে। অর্জুন হলে আপনার আপত্তি থাকবে? অর্জুন বলে না, আমি অর্জুন কে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি। অর্জুন সিং যদি প্রার্থী হন তাহলে আপনারা কি প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে না। যদি আমি কালকে নামও থাকতে পারি, যদির কোনো প্রশ্ন নেই। যদি নয়, দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বলবে। কোনো মন্তব্যই নেই, কিন্তু সোমনাথ শ্যাম এরকম ভাবে বলে গেলেন কে ওটি বলতে আলোচনা নেই, কোনো নিয়ে আলোচনা নেই, এটা পুরো সাংগঠনিক আলোচনা। আজকে তো আপনি এবং সোমনাথ শ্যাম দুজন অনেকদিন পর এক টেবিলের মিটিং। আমরা অনেকবার এক টেবিলে বসে। দ্বন্দ্ব কি মিটলো? দ্বন্দ্বই নেই। এই যে ছবি দেখছেন অবৈধ নির্মাণের 22টি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে ডিসেম্বরে। হ্যাঁ, শিলিগুড়ি পুরসভা আদালতের নির্দেশে ভেঙেছে। তো এই অবৈধ নির্মাণ ভাঙা মানে নিঃসন্দেহে শহরের জন্য খুব ভালো খবর। একটা শহরের জন্য, শিলিগুড়ি শহর এমনিতে যানজট নিয়ে বারবার জেরবার থাকে, অবৈধ নির্মাণ, পরিবেশ দূষণ হচ্ছে, ছা চকচকে ভালো শহর হবে। কিন্তু তার মাঝে রাজনীতিও যে বাদ থাকছে তা নয়। আজ যখন শিলিগুড়ির মেয়র গৌতম দেব দেখতে গেলেন সেই কাজের জায়গা যেখানে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে, তখন তিনি বললেন যত বেআইনি নির্মাণ তা তো হয়েছে বাম আমলে। অবশ্য পাল্টা দিতে ছাড়েননি বাম আমলের শিলিগুড়ি পুরসভার অশোক ভট্টাচার্য, শিলিগুড়ি পুরসভার মেয়র। শুনুন। যারা এর আগে 40 বছর ছিল, 40-45 বছর, এবং তারাই এখানে ছিল, তা এই কারবারটা করেছে। মাঝখানে মাছের দোকান, মাংসের দোকান, ইটের পাজা, এটা একটা সভ্য শহর, সভ্য জায়গা। এরা শিলিগুড়ি শহরের এবং আগামী প্রজন্মে প্রচণ্ড সর্বনাশ করেছে। কিন্তু বেআইনি নির্মাণ বামফ্রন্টের সময় হয়েছিল, এই কথা যদি কেউ বলে থাকে এটা একেবারেই অসত্য কথা, মিথ্যে কথা। এবং যত রকমের শিলিগুড়িতে যত বেআইনি কার্যকলাপ হয়, সে নির্মাণ কাজই হোক, জমির দালালি হোক, সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা এবং তারা অল্প সময়ের মধ্যে কত টাকার মালিক হলেন, কিভাবে মালিক হলেন, এ সমস্ত হয়ে হচ্ছে বেআইনি নির্মাণ কাজের প্রশ্রয় দিয়ে এবং উৎসাহ দিয়ে এবং তার সঙ্গে যুক্ত থেকে, আর তার সঙ্গে জমির দালালি।
একটু আবহাওয়ার খবরে নজর রাখা যাক, তার কারণ ভালো খবর আছে। জানুয়ারির শুরু থেকেই শীত প্রায় উধাও হতে বসেছিল, কিন্তু না, হাওয়া অফিস বলছে জাঁকিয়ে শীত পড়বে পৌষ সংক্রান্তিতে। জাঁকিয়ে শীত পড়বে, কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং এই যে হাওয়া বদল তা মোটামুটি বৃহস্পতিবার থেকেই বোঝা যাবে। শুক্র শনি অর্থাৎ উইকেন্ডে ক্রমশ নামবে পারদ। ঠান্ডা বাড়বে, ঠান্ডা বাড়লে পিকনিকের মরশুম, ঠান্ডা বাড়লে পর্যটনের মরশুম, এই সময় ঘুরে বেড়ানোর সময়। একদিক থেকে ভালো খবর, কিন্তু যাদের ছবি দেখাবো তাদের দেখলে আপনার মন ভালো থাকবে না। ঠান্ডা বাড়বে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে, আর ওই 25টি পরিবারের মাথার ছাদ নেই আর। পাটুলিতে এক বিধ্বংসী আগুন, 25টি ঝুপড়ি পুরো সাফ। দেখুন, দেওয়ালগুলো ফেলে দিতে হচ্ছে। এর মধ্যে থেকে খুঁজে খুঁজে রোজকার সংসারের জিনিসপত্রগুলো কুড়িয়ে নিয়ে যাবেন তারা। যা রয়ে গেছে আধপোড়া, যা যতটুকু রয়ে গেছে, টাকা পয়সা যা ছিল, কিছু কি বাঁচাতে পেরেছেন? দেখুন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে যতটুকু পাওয়া যায়, কিছুই তো নেই। বুদ্ধিপাড়ার এই মানুষগুলো কনকনে ঠান্ডায় থাকবেন কোথায়, কি খাবেন জানা নেই। রান্না যে করবেন, রান্নার বাসন কই, সবই যে পুড়ে গেছে। পুরা ছাই কিছু রয়ে গেছে, তারই মাছ থেকে যতটুকু যা বেঁচে আছে যদি পাওয়া যায়। আমি তিল তিল করে করি দিল রে, কি করে শেষ হয়ে গেছে, আমি আর কি করবো রে। আমার ঘরে একটা জিনিস আমি সরাইনি। 40,000 টাকাও ছিল, বোনের গয়নাও ছিল, জায়গার দলিলও ছিল। আগুন এসে লাগার পরে এভাবে স্প্রেড হয়েছে, যেহেতু এলপিজি সিলিন্ডার ছিল ওটা বাস্ট হয়ে গেছিল, ফলে এন্টার জায়গাটা এনগালফ হয়ে গেছে ফায়ারে। হয়তো একটা ইনিশিয়াল জায়গা ছিল, তারপরে এলপিজি সিলিন্ডার বাস্ট হওয়াতে পুরোটাই ধরে নিয়েছে। বাকি আমরা যে এলপিজি সিলিন্ডারগুলো এমনি ছিল তাইগুলোকে আমরা বার করে রিমুভ করে দিয়েছি, রিমুভ করে তাকে কুল করে রেখে দেওয়া হয়েছে আলাদা। এখানে এখনো জ্বালা যাচ্ছে, 25টার মতো ঘর ছিল।